ওকে, তো আজকে আমরা আমাদের ক্লাসে স্টার্ট করতেছি। সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের কুইক বুকের 7th ক্লাস। তো আজকের ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব বেসিক্যালি সেটা হচ্ছে মাল্টি কারেন্সি ইনভয়েস, জার্নাল এন্ট্রির ব্যবহার, ব্যাংক লোনের ব্যবহার এবং ফিক্সড অ্যাসেটকে কিভাবে রেকর্ড করতে হয়, ডেপ্রিসিয়েশন হিসাব করতে এবং ডিসপোজাল করতে হয়, এই সম্পূর্ণ প্রসেসটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, তো সবার আগে মাল্টি কারেন্সি ইনভয়েস। আপনাদের যে ফোল্ডারটা দেওয়া হবে, মাল্টি কারেন্সি ইনভয়েস বলতে আমরা বেসিক্যালি কি বুঝবো? আপনার যখন ডিফারেন্ট, আপনার ক্লায়েন্টের যখন ডিফারেন্ট কারেন্সিতে যখন বিজনেস থাকবে, তখন সে তার যে ট্রানজেকশন গুলা সেগুলোকে রেকর্ড করার জন্য মাল্টি কারেন্সি অপশনটা ব্যবহার করে। তো আপনাদের এখানে টম ক্রুজ, জেরি মার্কুই এবং মিকি মাউস, তিনজন কাস্টমারের আমি ডাটা দিছি। মাইকি মাউস হচ্ছে পাউন্ড, জেরি মার্কুই হচ্ছে ইউরো এবং টম ক্রুজ হচ্ছে ক্যাড। ওকে, তো সবার আগে আমাকে মাল্টি কারেন্সি অপশনটা অন করার জন্য কুইক বুকে চলে আসতে হবে। সেখান থেকে গিয়ার আইকনে, আমি গিয়ার আইকনে চলে যাব। গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে। অবশ্যই একটা অ্যাকাউন্টে একবারই হচ্ছে মাল্টি কারেন্সি অপশনটাকে অন করতে পারবেন। এই যে এখানে দেখেন কারেন্সির এখানে দেওয়া আছে, কারেন্সি অপশনটাকে যদি আমি অন করি, এখানে আমাকে একটা তারা ইন্ডিকেটর দেখাচ্ছে। তো বেসিক্যালি ইন্ডিকেটরটা কি সেটা, আমরা গিয়ার আইকন থেকে অ্যাডভান্স অপশনে আসবো, অ্যাকাউন্টস এন্ড সেটিংস, এখানে মধ্যে কারেন্সি। তো প্রথমে হচ্ছে হোম কারেন্সি, এরপর হচ্ছে মাল্টি কারেন্সিটাকে যদি অন করেন, এখানে কিছু কন্ডিশন তারা দিয়ে দিছে। ফার্স্ট অফ অল কন্ডিশন হচ্ছে ইউ কান্ট টার্ন ইট অফ। যদি আপনি এটাকে একবার অন করেন তাহলে এটাকে আর অন অফ করতে পারবেন না। ইউ কান্ট চেঞ্জ ইউর হোম কারেন্সি, মানে আপনার যে হোম কারেন্সিটা থাকবে, ফরেন কারেন্সি না, হোম কারেন্সিটা আপনার কি হয়ে যাবে, লক হয়ে যাবে। এবং কুইক বুকসে এক্সট্রা কিছু ফিল্ড এবং কলাম আপনি দেখতে পাবেন। আর অন্যান্য আরো অনেক ফিচার সেগুলো আর আপনি দেখতে পাবেন না। তো এই কয়টা অপশন আপনাকে আগে যদি মানতে পারেন তাহলে আপনার মাল্টি কারেন্সি অপশনটা অন করতে পারবেন। আর মাল্টি কারেন্সি সংক্রান্ত যে আমি ইনফরমেশনটা দিলাম, যদি মাল্টি কারেন্সি আপনার ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল কারেন্সিতে যদি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি মাল্টি কারেন্সিটা অন করবেন। ঠিক আছে, এছাড়া একবার অন করলে আর সেটা দ্বিতীয়বার অফ করা যায় না। সবকিছু পরে ঠিকঠাক আছে। হোম কারেন্সি হচ্ছে আমার ইউএসডি, এই যে ইউনাইটেড ডলার। এটা দেখেন এখনো চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন না। দিয়ে আমি একটু ডান দিয়ে বের হয়ে যাবো এখান থেকে। বের হওয়ার পর একটু রিফ্রেশ করে নেবেন, কারণ আপনার অ্যাকাউন্টে এখন নতুন কিছু ফিচার অ্যাভেলেবেল পাবেন যখন আপনি এই মাল্টি কারেন্সি অপশনটাকে ইউজ করতে যাবেন। তখন কিছু তার তো বলেই দিছে, কিছু ডিফারেন্ট ফিচার, কিছু ডিফারেন্ট এক্সট্রা কলাম আপনি দেখতে পাবেন, যেটা আগে আপনি যদি শুধু একটা কারেন্সি ব্যবহার করতেন সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যেত না। ঠিক আছে, ওকে। তো কারেন্সি গুলো তো আমাকে অ্যাড করতে হবে। আমি তো অপশন অন করে আসি, এখন আমাকে কারেন্সি অন করতে হবে বা বেশ কয়েকটা কারেন্সি আমাকে অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা গিয়ার আইকনে চলে যাব। গিয়ার আইকন থেকে আমরা অল লিস্টে চলে যাব। সেখান থেকে আমাদের কারেন্সি অপশনটাকে খুঁজে বের করতে হবে। আমাদের যে কারেন্সি গুলো আছে সেগুলোকে তা আমাকে খুঁজে বের করতে হবে, কারণ কারেন্সি ক্ষেত্রে যদি কারেন্সি আমরা অ্যাড না করতে পারি তাহলে আমরা পরবর্তীতে আমাদের কারেন্সি গুলোর ক্ষেত্রে প্রবলেম হবে। তো আমরা অল লিস্টে চলে আসবো। সেখান থেকে এখানে বলা আছে ম্যানেজ ফরেন কারেন্সি এন্ড ডেট ফর ইউর কাস্টমার এন্ড সাপ্লায়ার। অবশ্যই আপনার ফরেন কারেন্সি, কারণ দুইটা কারেন্সি হয়ে গেছে এখন আপনার অ্যাকাউন্টে, একটা হচ্ছে মাল্টি বেসিক্যালি হোম কারেন্সি, আরেকটা হচ্ছে ফরেন কারেন্সি। আর এটা হচ্ছে রিয়েল টাইম ডাটাকে নিয়ে কাজ করে। দেখেন অটোমেটিক্যালি জিবিপি অ্যাড হয়ে আছে। 1 জিবিপি সমান সমান 1347 ইউএসডি। 1 ইউরো সমান সমান 1.16 ইউএসডি। ঠিক আছে, এটা দেখেন তারা রিয়েল টাইম আপডেট করে নেয়, হ্যাঁ, গুগল থেকে তারা রিয়েল টাইম আপডেট করে নেয়। এছাড়াও আপনার যদি প্রয়োজন পড়ে তো আপনি কারেন্সিটাকে অ্যাড করবেন। এখান থেকে সব দেশে কারেন্সি অ্যাড করা যায়, যেমন আমরা কানাডিয়ান ডলার,
আপনাদের যে তিনটা কারেন্সি দেওয়া হয়েছে, কানাডিয়ান ডলারকে অ্যাড করে নেবেন। দেখুন আজকে 13 তারিখ, কিন্তু 13 তারিখ 6টা 2 পর্যন্ত এই কারেন্সিটা এখন অ্যাভেলেবেল আছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী। হ্যাঁ, তো এখান থেকে আপনি চাইলে মার্কেট রেট অথবা ইওর রেট দিয়েও চেঞ্জ করে নিতে পারেন। তো আমাদের কারেন্সি অ্যাড করা কমপ্লিট। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ইনভয়েস করতে। আমাদের যে টপিকটা ছিল মাল্টি কারেন্সি ইনভয়েস। আসলে এই যে যে রেটটার কারণে আমাদের কিছু এক্সচেঞ্জ হবে। দেখেন, আমি ধরেন আমি একজন ব্যক্তিকে নিই, টম ক্রুজ। টম ক্রুজকে আমি অ্যাড করার চেষ্টা করব। সে কোন কারেন্সির মানুষ? সে হচ্ছে কানাডিয়ান ডলার, ক্যাড। ওকে, তো কাস্টমার হিসেবে আগে আমি ক্যাডকে অ্যাড করব। কাস্টমার হিসেবে যখন আপনি অ্যাড করতে যাচ্ছেন, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এখানে বলাই আছে আফটার ইউ সেভ দিস কাস্টমার ইউ কান্ট চেঞ্জ দেয়ার কারেন্সি, মানে এই কাস্টমার জন্য পরবর্তী কারেন্সি চেঞ্জ করতে পারবেন না। এখান থেকে আপনি ক্যাশ সিলেক্ট করে দেন। ওকে, সবকিছু দিয়ে আপনি এটাকে জাস্ট সেভ করে দেন। আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তার পেমেন্ট লিস্ট বা সিটি অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, তার বাকি যে ইনফরমেশন সেটা না হলেও চলবে। ওকে, এখন এখান থেকে দেখেন এই যে ক্যাড লেখা আছে, ধরেন আমি এটা ডিলিট করে দিই। এখন প্রত্যেকটার পাশে ইউএসডি 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 দেখছেন, সবগুলোর পাশে কারেন্সি অনুযায়ী আলাদা হয়ে গেছে। যখনই আমি টম ক্রুজকে অ্যাড করছি, এখানে খেয়াল করেন, ধরেন আমার ইনভয়েসটা হচ্ছে 2025 সালের সেপ্টেম্বরের 1 তারিখ। দেখেন এখানে একটা রেট চেঞ্জ হয়ে গেছে। ভালো করে এখানে খেয়াল করেন, এটাকে বলা হয় এক্সচেঞ্জ রেট। হ্যাঁ, 1 কানাডিয়ান ডলার সমান সমান এত ইউএসডি। এখন এই রেটটা এই সময়ের প্রেক্ষিতে কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন যদি আপনার ক্লায়েন্টের সাথে বা কাস্টমারের সাথে যদি কনভারসেশন হয় যে এই রেট না, অন্য আরেকটা রেট, তাহলে আপনি এটাকে কাস্টমাইজ করে, মানে এটাকে ডিলিট করে আবার এখানে মুছে লিখতে পারেন। ঠিক আছে, এটা নর্মালি এই যে এখান থেকে আপনি চাইলে এডিট করা যায়। ঠিক আছে। ওকে, তো আমরা একটা প্রোডাক্ট এন্ড সার্ভিস বিক্রি করব, লাইফ সেভিং সার্জিক্যাল ইকুইপমেন্ট, 10টা সেল করব। ওকে, 1095 মার্কস নিলাম, 10টা সেল করব। ট্যাক্স রেট 0 রেটেড ট্যাক্স। হ্যাঁ, ক্লাস আর লোকেশন তো এটা অপশন অন করা ছিল বিধে এখানে আসে। এছাড়া আমার এখানে আসার কোনো প্রশ্ন ছিল না। সার্জিক্যাল ইকুইপমেন্ট পাঁচটা, এটা হচ্ছে 8% ট্যাক্স। তো এখানে খেয়াল করেন, যখন আমি ইনভয়েসটা করতেছি সেপ্টেম্বর 1, 2025, তখন ক্যাডের পরিমাণ হচ্ছে 39,763, আর ইউএসডি পরিমাণ হচ্ছে 28,950। ঠিক আছে, এখন প্রশ্ন আসতেছে সে কোন অ্যামাউন্ট আমাকে পরিশোধ করবে। ওকে, আগে আমরা এটাকে সেভ করে নিই, তারপরে বুঝতে পারবো। আর এই যে যে রেট, যে তফাৎটা, সেটাকেও আমরা দেখার চেষ্টা করব। আমরা বেসিক্যালি কোন কারেন্সিতে আমাদের হিসাব নিকাশটা রাখবো, তো টেক্সট করেন হোম কারেন্সি না ফরেন কারেন্সিতে আমরা হিসাব নিকাশ রাখবো, সেটা একটু সবাই টেক্সট করে জানান। আমরা কোন কারেন্সির হিসাব নিকাশ রাখবো, হোম কারেন্সি নাকি ফরেন কারেন্সি? এই যে এটা হচ্ছে আমার ইনভয়েস। সবাই একটু টেক্সট করে জানান। হ্যাঁ, আমরা সবাই হোম কারেন্সি নিয়ে কাজ করব।
এবার আসেন, যখন পেমেন্টের পালা, তখন আমরা একটু দেখব এটা সিচুয়েশনটা কি হয়। হ্যাঁ, আমি এটাকে এবার একটু ওপেন করব, এটাকে ওপেন করে রাখবো, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি আমাদের যে এই যে মুদ্রার ইম্প্যাক্টের কারণে যে লাভ লসের যে ব্যাপারটা, সেটা আমরা এখান থেকে এখন খেয়াল করতে পারবো। আমরা দুটো ইনভয়েস ওপেন করে রাখবো। তো আমরা চলে যাবো রিসিভ পেমেন্টে। ইনভয়েসটাকে অন করে আমরা চলে যাবো রিসিভ পেমেন্টে। এখন পেমেন্ট রিসিভ হবে হচ্ছে সেপ্টেম্বর 10 তারিখ। এই যে দেখেন, ডেটটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন পেমেন্ট মেথড দিলাম হচ্ছে চেক পাবো। এই চেকটা এনে আমি মঞ্জ ব্যাংকে ডিপোজিট করলাম। আমার ইনভয়েস নাম্বারটা খেয়াল করেন, যেহেতু আমরা হোম কারেন্সি আপনি বলছেন, হোম কারেন্সিতে যখন ইনভয়েসটা করি তখন ইনভয়েসের প্রাইস ছিল 28,950। আমি একটা ক্যালকুলেটর ওপেন করবো। 28,950 ছিল যখন আমার ইনভয়েসটা করা হয়, রাইট? আর যখন আমি পেমেন্ট রিসিভ করতেছি, তখন পেমেন্ট রিসিভ করতেছি 28,707.70। তাহলে কি আমি, আমার এখানে লাভ হচ্ছে না লস হচ্ছে? 242.30 পয়সা। বুঝছেন? লাভ না লস? সবাই কমেন্টে লেখেন। চ্যাট বক্সে আমি ততক্ষণে সেভ এন্ড ক্লোজ করি। করে আমরা এই যে লাভ লসের যে ইস্যুটা, সেটা আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের রিপোর্ট সেকশনে, প্রফিট এন্ড লস স্টেটমেন্টে, রাইট? কারণ এই যে লাভ লসের যে ব্যাপারটা, সেটাকে আমরা বলবো লস, এক্সচেঞ্জ গেইন অর লস। এক্সচেঞ্জ গেইন অর লস আমরা রিপোর্টে পাবো। রিপোর্ট সেকশনে চলে যাই, সেখান থেকে স্ট্যান্ডার্ড রিপোর্ট, আমরা প্রফিট এন্ড লস রিপোর্টে চলে যাই। এখান থেকে আমরা অল ডেট দিয়ে নিব। এখান থেকে আমরা এক্সচেঞ্জ গেইন অর লস খুঁজে বের করবো। এই দেখেন, $242 এক্সপেন্সের আন্ডারেই দেওয়া আছে, এক্সপেন্সের আন্ডারে পজিটিভ ফিগার। তো এটা আমার হচ্ছে লস। যদি এটা বেসিক্যালি এক্সচেঞ্জ গেইন অর লস, এটা হচ্ছে আদার এক্সপেন্সের মধ্যে থাকে, এটার হেডের আন্ডারেই এটা পাওয়া যায় এক্সচেঞ্জ গেইন অর লসটা। যদি এক্সচেঞ্জ গেইন অর লসটা এখানে যদি পজিটিভ ব্যালেন্স না থেকে যদি নেগেটিভ ব্যালেন্স থাকে, ধরুন -242, তাহলে বোঝা যেত এটা হচ্ছে আপনার গেইন হয়েছে। এটার ক্যাটাগরিও হচ্ছে এক্সপেন্স, এটা ক্যাটাগরির সাথে কি সম্মতি পোষণ করছে, তো এটাও কি আপনার জন্য লস, এক্সচেঞ্জ গেইন আর লস। আমরা একটু আগে যে হিসাব করলাম 242, হ্যাঁ, আমরা তো রাউন্ড ফিগার ধরে করছি, যে দেখেন 242 এটা হচ্ছে আমার এক্সচেঞ্জ গেইন লস। আপনি এটা ক্লিক করেন, ক্লিক করলেই আপনাকে ট্রানজেকশনে নিয়ে চলে যাবে। ট্রানজেকশন ডিটেলস, হ্যাঁ, এই যে ট্রানজেকশন রিপোর্টে চলে আসছে। এই দেখেন টম ক্রুজের পেমেন্টের সময় এই যে এটা 242। আবার আপনি অ্যামাউন্টে ক্লিক করেন, আপনার রিসিভ পেমেন্টের এখানে নিয়ে চলে আসছে। এবার মোড থেকে ট্রানজেকশন জার্নালে চলে যান। যদি আদার এক্সপেন্সের আন্ডারে এক্সচেঞ্জ গেইন অর লসটা যদি নেগেটিভ ফিগার দেখাতো, বারবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার প্রফিট বুঝাইতো। ঠিক আছে, মানে আমি যা ইনভয়েস ছিল
পেমেন্ট রিসিভ করার সময় তার থেকে বেশি টাকা পাইতাম, তখন সেটা কি আমার গেইন হতো। প্রত্যেকটা ট্রানজেকশন ব্যাক হ্যান্ডে যে জার্নাল গুলো হয় সেগুলা দেখবেন। এই দেখেন, মঞ্জু ব্যাংক ডেবিট 28,708, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্যাড ক্রেডিট। এই যে এক্সচেঞ্জ গেইন আর লস, মানে যেটা অ্যাকচুয়াল লস হয়েছে এই জন্য ডেবিট, আর গেইন হলে তো ক্রেডিট পাশে যেত। তো আশা করি বুঝাতে পারছি, এভাবে করে আপনারা এক্সচেঞ্জ গেইন আর লস প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চেক করে নিবেন কমপ্লিট করার পরে, তিনটা যে ব্যক্তি আছে তাদের প্রত্যেকে। ওকে, এরপরে বস্তুতে আমাদের টপিকে আমরা চলে যাব। সেটা হচ্ছে ব্যাংক লোন অ্যামortization এবং জার্নাল এন্ট্রি, আমরা যেটাকে একসাথে দেখার চেষ্টা করব। ব্যাংক লোন অ্যামortization, অ্যামortization বলতে আমরা সবাই বুঝি হচ্ছে অ্যামortization শিডিউল। যে শিডিউলের মধ্যে বেসিক্যালি আমার লোন কত আছে, কত আমার ইন্টারেস্ট দিতে হচ্ছে, কত ইনস্টলমেন্ট দিতে হচ্ছে, কত প্রিন্সিপাল অ্যামাউন্ট পে করতে হচ্ছে, এবং আমার এন্ডিং প্রিন্সিপাল কত আছে, এই সম্পূর্ণ জিনিসগুলো দেওয়া থাকে। তো এই রিপোর্টটা বেসিক্যালি ব্যাংকের কাছে গেলেও পাওয়া যায়। আপনার ক্লায়েন্ট কোনো কারণে যদি আপনার লোন নিয়ে থাকে, তখন সেক্ষেত্রে তার লোনের এগেইনস্টে একটা অ্যামortization শিডিউল হয়ে থাকে বা লোন রিপেমেন্ট শিডিউল, সেটা ব্যাংকের কাছে ক্লায়েন্ট নিয়ে এসে আপনাকে দিয়ে দিতে পারে। তো এটাকে আপনারা কিভাবে জার্নাল দিবেন? নর্মালি আমাদের ইনস্টলমেন্টের মধ্যে দুইটা জিনিস থাকে। এই দেখেন, লোন অ্যামাউন্ট হচ্ছে 7 লাখ, টোটাল লোন অ্যামাউন্ট, তার মেয়াদ, কত পার্সেন্ট ইন্টারেস্ট, তার বিগিনিং প্রিন্সিপাল ইন্টারেস্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট দুটা মিলে হয় কি ইনস্টলমেন্ট, তাই তো? ইনস্টলমেন্টে পেড এর মধ্যে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট দুইটাই পেড থাকে। আর এবং বছর শেষে আমাদের এন্ডিং ব্যালেন্স আছে, এন্ডিং ব্যালেন্স। এখন নর্মালি আমরা যদি আমাদের একেবারে অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ফলো করি, তাহলে আমাকে প্রথমে পেয়েবল সৃষ্টি করতে হয়, তারপর পেয়েবল কে রিমুভাল করতে হয়, এরপরে পেমেন্টের জন্য জার্নাল দিতে হয়। মোটামুটি ম্যাক্সিমাম 2+, মানে তিনটার বেশি জার্নাল আমাকে করতে হয় সেটেলমেন্টের জন্য, বা আরো বেশি হইতে পারে। এটা সিচুয়েশন বা সার্কামস্টেন্সের উপর ডিপেন্ড করে। তবে এই যে এত বড় যে শিডিউল, এটাকে যারা আমরা রেগুলার প্র্যাকটিস করি, সেক্ষেত্রে আমরা দুইটা জার্নালে নিয়ে আসি। ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টারেস্টের জন্য একটা জার্নাল। পেয়েবলটা আমরা সৃষ্টি করব না, হ্যাঁ, পেয়েবলটা সৃষ্টি না করে আমরা কিভাবে জার্নাল করতে পারি দেখেন। আমার দিন শেষে হচ্ছে আমার এন্ডিং প্রিন্সিপালটা মিলতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট, মানে আমি একবার ব্যাংক লোনকে বের করলাম, আবার যখন আমি ইনস্টলমেন্টে টাকা পরিশোধ করতেছি, ব্যাংক লোন ডেবিট করে যে ব্যাংক থেকে টাকাটা পরিশোধ করতেছি সেই ব্যাংকটা ক্রেডিট করতেছি। আলটিমেট ঘুরে ফিরে কিন্তু আমার এন্ডিং প্রিন্সিপাল সমান হয়ে যাচ্ছে, মানে ব্যাংক লোনটা একবার বাড়তেছে, একবার সেটা ইনস্টলমেন্ট পেড এর মাধ্যমে কমে যাচ্ছে। এটা হচ্ছে যারা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে দীর্ঘদিন যাবত তাদের ক্ষেত্রে তারা এই সিস্টেমটা ব্যবহার করে। দেখেন, তাহলে আমি সর্বপ্রথম ব্যাংক লোনটাকে আমি চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করে ফেলবো। চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্ট, নাম দেব ব্যাংক লোন। ব্যাংক লোন, ওকে। অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার দিলাম। লায়াবিলিটি যেহেতু এটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি, কারণ একটা লং টার্ম লায়াবিলিটি, এখানে মধ্যে দেখেন লং টার্ম ডেট আছে। কত ব্যালেন্স? 7 লাখ। এরপরে তার ওপেনিং ডেটটা দেখে নেবেন, অগস্টের 1 তারিখে পেমেন্ট করা হয়েছে, তার মানে 1 মাস আগে থেকে আর কি। 2023। ওকে, তাহলে আমার প্রথম ব্যাংক লোন নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে।
এই যে ব্যাংক লোন নাম। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা ইন্টারেস্ট নামে। ইন্টারেস্ট এক্সপেন্স নামে অলরেডি চার্ট অফ অ্যাকাউন্ট আছে, রাইট। তো আমার কিছু করার প্রয়োজন নেই, আমি চলে যাব প্লাস নির আন্ডারে, আদার অপশনের আন্ডারে চলে যাব। আমি পেয়েবলটা সৃষ্টি না করে কিন্তু আমি জার্নালটা দিচ্ছি, রাইট। এটা মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে ইন্টারেস্ট ডিউর জন্য জুলাই 2023 31 তারিখ। প্রথমে জার্নালটা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর কি ইন্টারেস্ট ডেবিট ব্যাংক লোন ক্রেডিট। কত ব্যালেন্স? আমার ইন্টারেস্টের ব্যালেন্সটা দেখতে হবে 3500। তাহলে প্রথম জার্নালটা আমরা দিলাম হচ্ছে আমার ইন্টারেস্টটা ডিউর জন্য, রাইট। আপনি তাহলে এখানে ডেসক্রিপশন লিখে দিতে পারেন ইন্টারেস্ট ডিউ। ওকে, আমি এটাকে 7 ক্লোজ করবো। এরপরে আপনি চার্ট অফ অ্যাকাউন্টে এসে ব্যাংক লোনটাকে একটু চেক করেন। ব্যাংক লোন দেখেন 7,03,500, মানে ব্যাংক লোনটা বৃদ্ধি পেয়ে গেছে। এরপরে আমি আরেকটা জার্নাল দিব, প্লাস নিউর আন্ডারে জার্নাল এন্ট্রি দিব। এবার পেমেন্ট ডেটে জার্নাল দিব। অগাস্টের 1 তারিখে আমার জার্নালটা হবে হচ্ছে ব্যাংক লোন ডেবিট। আর যে ব্যাংক থেকে আপনি টাকা পরিশোধ করবেন অবশ্যই সেই ব্যাংকে কি আপনার টাকা থাকতে হবে, তাই না? আর না থাকলে সেটা আপনি ডিপোজিট করে আনেন, ঠিক আছে? বা অন্য কোনো কাস্টমার যদি আপনাকে ব্যাংকে ডিরেক্ট ডিপোজিট করে দেয় সেই মাধ্যমে আপনি আনতে পারেন, অথবা আপনি জার্নাল দিয়ে আপনি ব্যাংকে টাকা ইন করতে পারেন। ধরলাম আমার কাছে আরবিএস ব্যাংকের টাকা আছে। তো এবার পেমেন্টের সময় আমার কি দিতে হবে? ইনস্টলমেন্ট পেড এর অ্যামাউন্ট দিতে হবে 13,532.96। আমরা লিখলাম ফার্স্ট ইনস্টলমেন্ট পেইড, দিয়ে আমরা এটাকে 7 ক্লোজ করব। তাহলে এখন আমার ব্যাংক লোনের সিচুয়েশনটা কেমন দাঁড়ায় দেখলে আমরা বুঝতে পারবো। ব্যাংক লোনের যে বর্তমান সিচুয়েশনটা দেখেন, 6,89,967.04। আমি যদি লাস্ট টাইমে 6,89,967.04। তো আলটিমেট আমি পেয়েবলটা সৃষ্টি না করে, আমি এটা একটা অ্যাকাউন্ট হিস্ট্রিতে চলে যাই, লেজার অ্যাকাউন্টে। পেয়েবল সৃষ্টি না করেও আমরা যেটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করা হয় সেটা দিলাম। দেখেন জার্নাল ওপেনিং ব্যালেন্স, এরপরে হচ্ছে আমার কি ব্যাংক লোনটাকে বৃদ্ধি করলাম ইন্টারেস্ট পেইডের টাকা দিয়ে। তার পরবর্তীতে গিয়ে আপনার জার্নালটাকে মানে আর কি যে ইনস্টলমেন্ট টাকাটা আছে সেটাকে পেইড করে দিলাম, ঠিক আছে, কমাই দিলাম। তো এইভাবে করে আপনারা ব্যাংক লোনের জার্নালটাকে সেটেল করবেন। প্র্যাকটিক্যাল পারপাস অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা জার্নাল গুলো দেওয়ার পরে এন্ডিং প্রিন্সিপালের সাথে যাতে মিলে। তা আপনারা করবেন হচ্ছে জানুয়ারি 2026 পর্যন্ত, মানে 60টা জার্নাল আপনাকে করতে হবে। 60টা ইন্টারেস্ট পেডের জন্য, সরি 30টা ইন্টারেস্ট পেডের জন্য, আর 30টা করতে হবে ইনস্টলমেন্ট পেডের জন্য। ওকে, এরপর আসেন আমাদের আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন নিয়ে। ফিক্সড অ্যাসেটটা বেসিক্যালি কি? ফিক্সড অ্যাসেটটা হচ্ছে যেটা টেনজেবল অ্যাসেট, যেটা আমরা নর্মালি মানে স্থায়ী সম্পদ নামে চিনি, বা যদি আমি অ্যাকাউন্টের ভাষায় বলি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের মধ্যে আমরা যেটা মানে লং টার্ম অ্যাসেট, এটাকে আমরা বলি ফিক্সড অ্যাসেট। হ্যাঁ, তো ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে যে কোনো ফিক্সড অ্যাসেট, এটা হচ্ছে আপনাদের ফিক্সড অ্যাসেটে আমি একটা শিডিউল দেওয়ার চেষ্টা করছি। যে কোনো ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে আপনাকে কয়েকটা চার্ট অফ অ্যাকাউন্ট আগে অ্যাড করতে হয়। প্রথম কথা হচ্ছে আপনাকে ওই অ্যাসেটের অ্যাকাউন্ট থাকতে হয়। তারপরে হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর যদি কি বলবো,
যদি আপনি ডিসপোজাল করতে যান, ডিসপোজাল মানে হচ্ছে কি একেবারে নিঃশেষ করে দেওয়া। তো ডিসপোজালের জন্য যদি আপনার জার্নাল দিতে হয়, তখন আরেকটা হিসাব আনতে হয়, সেটা লস আর গেইন অন ডিসপোজাল নামে, রাইট? তো এটা হচ্ছে আমাদের স্টেট, মানে আর কি ফোল্ডার। কত তারিখে কিনছি, কত সালে, ফিক্সড অ্যাসেটের ক্যাটাগরি নাম, ভেন্ডর, সাপ্লাই। দেখেন, এখন আমি এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স আমি দিয়ে দিছি। যখন ফিক্সড অ্যাসেট তো শুধুমাত্র সবসময় যে নগদে কিনা যায় এমন না, সেটা বাকিতেও কিনতে পারেন আপনি। তো সেক্ষেত্রে আমি এখানে ভেন্ডর বা সাপ্লায়ারের পোর্শনটা নিয়ে আসছি, তার অরিজিনাল কস্ট, তার কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন, তার বুক ভ্যালু কত আছে, বুক ভ্যালু এই ইউজফুল লাইফ দ্বারা ভাগ করলে কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন পাওয়া যায়, সেলফেজ ভ্যালু নাই, মানে ভগ্নাবশেষ মূল্য নাই, আর হচ্ছে তার কিছু ন্যারেশন। এখন বেসিক্যালি অনেক পদ্ধতিতে করা যায়। আপনি যে পদ্ধতিতে করেন না কেন, ক্লাসের ক্ষেত্রে আপনাকে ম্যানুয়াল ক্যালকুলেশন করেই করতে হবে। সেটা স্ট্রেট লাইন মেথড হোক, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড হোক, অথবা ইয়ার টু ডেট ডেপ্রিসিয়েশন মেথড হোক, যে মেথডই হোক না কেন। তো আসুন আমি আগে একটা অ্যাসেটকে আপনাদের জন্য অ্যাড করে দেখাই, সেটা আপনার বাকিগুলো ফলো করে করবেন। তো এয়ার কন্ডিশনার সর্বপ্রথম আগে আমি অ্যাড করি। এয়ার কন্ডিশনার অ্যাড করলাম। অ্যাকাউন্ট টাইপ এটা হবে আমার হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট। এয়ার কন্ডিশন এটা ফার্নিচার এন্ড ফিক্সচারের মধ্যে পড়বে। তার অরিজিনাল কস্ট এখানে আমরা দিব জিরো। কেন জিরো দিব? কারণ হচ্ছে এটা আমি বাকিতে কিনছি, আমি যদি এখানে দিয়ে দিই তাহলে আমার কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল বা ভেন্ডরের যে ইমপ্লিমেন্টেশনটা, এটা কিন্তু হবে না। হ্যাঁ, তো এখানে আমরা জিরো দিব। জিরো দিয়ে, আর যে ওপেনিং ব্যালেন্সটা তাহলে কিভাবে আনবো ওপেনিং ব্যালেন্সটা? ওপেনিং ব্যালেন্সটা আনবো হচ্ছে জার্নাল দিয়ে। 2025 জানুয়ারি 1 তারিখ, অ্যাসেট ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন অ্যাকাউন্ট পেয়েবল নাম কি? যদি না থাকে আমাকে অ্যাড করে নিতে হবে, ইথ ডেভিস। না থাকলে আমি এখন সাপ্লায়ার হিসেবে তাকে আমি অ্যাড করে নিব। ঠিক আছে, সাপ্লায়ার হিসেবে তাকে আমি অ্যাড করে নিব। এবং সে হচ্ছে আমার সাপ্লায়ার, অবশ্যই একটা ভুল করা যাবে না কাস্টমার হিসেবে। এরপরে ওপেনিং ব্যালেন্সটা কত নিয়ে আসি আমি। অরিজিনাল কস্ট হচ্ছে 8,000। তাহলে 8,000 অ্যাসেট ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তাহলে এখন কি হবে, প্রপারলি আমার অ্যাকাউন্টস পেবলের যে অ্যামাউন্টটা, সেখানে আমার কি হিট করবে, রাইট? তো আমি এবার এই দেখেন 8,000 ওপেনিং ব্যালেন্স চলে আসছে। ওকে, তো এইবার আর বাকিগুলা চেক করব। অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশনটাকে অ্যাড করব। অনেকে একটা অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন আন্ডারে করে, সবগুলো অ্যাসেটের ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে আলাদা আলাদা করার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাসেটে অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন কন্ডিশনার। ওকে, এটা সাব অ্যাকাউন্ট হবে। ফিক্সড অ্যাসেটের মধ্যে অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন সাব অ্যাকাউন্ট, তাহলে তার প্যারেন্ট অ্যাকাউন্টটা কত হবে? এয়ার কন্ডিশনার। এই যে এয়ার কন্ডিশনার। ওপেনিং ব্যালেন্স আমার অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্স মনে হয় নাই। এই যে ওপেনিং ব্যালেন্স নাই, এই জন্য ওপেনিং ব্যালেন্স জিরো দিয়ে দিব। থাকলে আমরা দিয়ে দিতাম, দিয়ে আমরা এটাকে সেভ করে দেবো। তাহলে খেয়াল করেন 1005 1006, তার কি সাব অ্যাকাউন্ট আমার করা কমপ্লিট। এরপরে আমরা চেক করবো সে ডেপ্রিসিয়েশন নামে আছে কিনা। হুম, হুম,
ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ওকে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে আমাদের নতুন করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। টাইপ, এই যে ডেপ্রিসিয়েশন আদার এক্সপেন্স এর মধ্যে আছে, হ্যাঁ। অ্যাকাউন্ট টাইপ হবে আদার এক্সপেন্স, আর এটার ডিটেল টাইপ হবে হচ্ছে ডেপ্রিসিয়েশন। আরেকটা আমি অ্যাড করব, সেটা হচ্ছে লস অর গেইন অন ডিসপোজাল নাম। লস অর ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট, 6,000 দিতে পারি, যেহেতু এটা ইনকাম। অ্যাকাউন্ট টাইপ দেখতে হবে ইনকামের মধ্যে আছে কিনা আমাদের। হুম, তাহলে আদার ইনকামের মধ্যে আমরা যাব লস অন ডিসপোজাল অফ অ্যাসেট, হ্যাঁ। সবথেকে কাছাকাছি এটাই আছে, তো সে সেটা নেগেটিভ বা পজিটিভ করে নিয়ে নিবে। আমাদের মোটামুটি সবগুলা অ্যাসেটের বা যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট প্রয়োজন সবগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রিতে। প্রথম জার্নাল এন্ট্রিতে আমাদের যে অ্যাকাউন্ট আছে, 8,000, হ্যাঁ। আমরা 25 সালে পারচেস করে নিয়ে আসছিলাম, 25 সালের জানুয়ারি মাসের 1। তাহলে 25 সালের ডিসেম্বর পর্যন্ত, তাহলে আমার কত হচ্ছে, একটু আমাদেরকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন 8,000-কে 10 দিয়ে ভাগ করছি, তাহলে এক বছরে কত হচ্ছে আমার, 800 করে, তাই না? এক বছর হচ্ছে আমার 800, তাহলে আমার এক বছর হচ্ছে 800। দেখেন, $800 হচ্ছে, রাইট। এক বছর আমার $800, যেটা আমাকে বলে দেওয়া ছিল। এরপর আসেন, আমরা আজকে করতেছি হচ্ছে আপ টু, আজকে হচ্ছে 13 জানুয়ারি, জানুয়ারি 2026 পর্যন্ত। তাহলে কত হচ্ছে, দেখুন আমরা কিভাবে করব। 800 কে ভাগ করব, আমরা সবাই জানি 360 বা 65 যে ইস্যু গুলা, তাহলে পার ডে তে, আর গুণ করবো হচ্ছে 13 দিনে, রাইট। তাহলে ইকুয়াল টু সমান চিহ্ন দিলে আমাদের কত আসবে, তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো সবাই, কারণ আপনার আপ টু ডেট ডেপ্রিসিয়েশন লাগবে, রাইট। আমার এখানে এক বছর হচ্ছে 800, দেখেন এক বছর হচ্ছে 800, 360 দিয়ে ভাগ করব, তাহলে প্রতিদিনেরটা, আর 13 দিন দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 28.89, 28.89। তাহলে আমার টোটাল ডেপ্রিসিয়েশন কত আসতেছে, 800 প্লাস 28.89, রাইট। তো আমার টোটাল ডেপ্রিসিয়েশনটা আসতেছে 828.89। তাহলে দেখেন, ডেপ্রিসিয়েশনটা ডেপ্রিসিয়েশনটা কত হলো, যে 828.89, তাহলে জার্নালকে দেবো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ঠিক আছে। বা ধরেন 12 তারিখ পর্যন্তই আপনি করলেন, তাহলে কত হচ্ছে 12 তারিখ পর্যন্ত আপনার হিসাবটা যদি আমরা করি, একবারে 800 ভাগ 360, 800 ভাগ 360,
গুণন 12, তাহলে আপনার পড়তে 26.67, 26.67, right? তাহলে আমরা ডিসপোজালটা আজকের ডেটে করতে পারবো 26.67, তাহলে 826.67। তো প্রথম জার্নালটা আমরা দিব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আমার ওই যে অ্যাসেটটা আছে সেই অ্যাসেটের নামে আমরা ক্রেডিট করে ফেলবো।